নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি নতুন একটি পর্ব। আজকের পর্বের যেটা মূল আলোচ্য বিষয়, আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে বৃহস্পতির গোচর হতে চলেছে। বৃহস্পতি বর্তমানে তার মেষ রাশির ঘর থেকে বিদায় নিয়ে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই বৃহস্পতির যে গোচর পরিবর্তন হবে, তার পরিণাম কি হবে? প্রথমেই যেটা আমার বলা প্রয়োজন বলে মনে করি, আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে প্রত্যক্ষভাবে 7টি এবং পরোক্ষভাবে 2টি গ্রহের সবচেয়ে বেশি প্রভাব থাকে এবং সেই গ্রহগুলিকে আমরা সকলেই চিনি। রবি থেকে শুরু করে একদম কেতু অবধি আমরা যদি ধরি, তাহলে এই 9টি গ্রহ: রবি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, শনি, রাহু, কেতু এবং তার সাথে রয়েছে চন্দ্র। এই যে চেঞ্জেসটা শুধুমাত্র বৃহস্পতির গোচরে সমস্ত কিছুটা ভালো হবে বা খারাপ হবে, এটাকে কিন্তু স্থায়ীভাবে ধরার কোনো কারণ নেই। হ্যাঁ, কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই সেগুলো খানিকটা লাভবান হবে, কারণ একমাত্র বৃহস্পতি গ্রহ তো সমস্ত কিছু পরিচালনা করে না। বাদবাকি গ্রহগুলোর কিন্তু নক্ষত্রগত অবস্থান এবং রাশিগত অবস্থানের ওপরেও অনেক কিছু নির্ভর করে থাকে। তবে বৃহস্পতির এই গোচর ফল কিছু কিছু রাশির জন্য তো কিছু শুভ জায়গা এনে দেবেই। বিশেষ করে এই মুহূর্তে যদি দেখি, তাহলে 4টে রাশিকে আমি দেখতে পাচ্ছি, যেই 4টে রাশি এই বৃহস্পতির গোচর ফলের জন্য কিন্তু অবশ্যই অনেকটা শান্তি বা স্বস্তি পাবে। সেই 4টি রাশি হচ্ছে সিংহ, কন্যা, বৃশ্চিক এবং মকর রাশি। এই 4টি রাশি বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে অবশ্যই অনেকাংশে শুভত্ব লাভ করবে, যদিও ডিপেন্ড করবে অন্যান্য গ্রহগুলো কোন জায়গায় কি অবস্থার উপরে দাঁড়িয়ে আছে। বৃষ রাশির ঘরে যখন বৃহস্পতি গমন করবে, তখন কিছু কিছু রাশির আবার কিন্তু এই ধরনের পরিস্থিতিরও শিকার হতে হবে যে কিছুটা নেগেটিভ এফেক্ট তাদের উপরে আসছে। সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু এমন কোনো নেগেটিভ এফেক্ট নয় যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। বিভিন্ন ক্ষেত্র থেকে হয়তো সেখানে খানিকটা নেগেটিভ ফলাফল দেবে, কারোর শরীরগতভাবে, কারোর অর্থগতভাবে খানিকটা নেগেটিভ। এর মানে এই নয় আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি বারবার সেই একই কথা বলবো, একটি গ্রহ, ভারী গ্রহ বৃহস্পতির চেঞ্জ হচ্ছে বটে, কিন্তু তার ফলে যে সবারই একেবারে এমন অবস্থায় গিয়ে দাঁড়াবে যে যার খারাপ তার খালি খারাপই হতে থাকবে, যার ভালো তার খালি শুভত্বই হতে থাকবে, এর কিন্তু কোনো মানে নেই। কেন আমি এই 4টে রাশি রবি, কন্যা, বৃশ্চিক এবং মকর রাশির কথা উল্লেখ করলাম? প্রথম কথা হচ্ছে, বৃহস্পতির কেন্দ্রে যখন কোনো রাশি পড়ে, তখন সেই রাশি বরাবরই একটা শুভত্বের জায়গা পেয়ে যায়। বৃষ রাশিতে বৃহস্পতির গমন হওয়ার কারণে বৃহস্পতির থেকে কেন্দ্রস্থ রাশি যেটা, সেই রাশি, বিশেষ করে চতুর্থ ভাবের যে রাশি, সেই রাশি অবশ্যই অনেকটা শুভত্ব প্রাপ্ত হয়। যেমন সিংহ রাশি গিয়ে পড়বে বৃহস্পতি গোচরের ফলে বৃহস্পতির কেন্দ্রস্থ স্থানে, সেখানে সিংহ রাশির জাতক জাতিকাদের এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ তারা পাবে। যেমন অনেক না হওয়া কাজ, সেগুলো গতি পাবে, অর্থাৎ সেই না হওয়া কাজগুলো ধীরে ধীরে জট খুলে কিন্তু বেরিয়ে আসবে। যেই কাজগুলোতে বারবার বাধা পড়ে যাচ্ছিল, যোগাযোগের ক্ষেত্রগুলোতে নানা রকমভাবে প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু শুভত্ব লাভ করবে। অর্থাৎ গৃহসুখের একটা জায়গা সেটাও পাবে এবং নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোও কিন্তু এই বৃহস্পতির গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা পাবে। এবং বৃহস্পতি এমন একটি গ্রহ, সে যেইভাবে বসুক না কেন, তার দৃষ্টিগুলো যেই ঘরগুলোর ওপর পড়ে, সেই ঘরগুলোকে উজ্জীবিত করে তোলে, পজিটিভ দিক থেকে উজ্জীবিত করে তোলে। যেমন বৃহস্পতি বৃষ রাশিতে গেলে তার পঞ্চম দৃষ্টি পড়বে অবশ্যই কন্যা রাশির উপরে, অর্থাৎ কন্যা রাশি কিন্তু শুভত্ব লাভ করবে। কোন কোন দিক থেকে শুভত্ব লাভ করবে? পঞ্চম দৃষ্টি এবং পঞ্চম ভাবের ওপরে বৃহস্পতির গোচর হয়ে যাবার পরে কন্যা রাশি পড়ছে। পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু আমাদের জীবনের একটা বিরাট হিসেব নিকেশের জায়গা পাই। সন্তান সুখ থেকে শুরু করে, প্রেমজ সম্পর্ক থেকে শুরু করে, নিজেদের প্রকাশ করবার জায়গা থেকে শুরু করে,
একটা বড় জায়গা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ ট্যালেন্টের ভাব, নিজের হিডেন, নিজের ক্ষমতার আভ্যন্তরীণ প্রকাশ কিন্তু হয় এই পঞ্চম ভাব থেকে। যেই মুহূর্তে বৃহস্পতির এই পঞ্চম ভাবের ওপর তো দৃষ্টি পড়বে, সেই মুহূর্তেই কিন্তু এই বৃহস্পতি অর্থাৎ কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের মধ্যে নানাবিধ চেঞ্জেস আসবার একটা সম্ভাবনা তৈরি হবে। সেগুলো কোন দিক থেকে আসবে, এবার সেটা দেখতে হবে কে কোন ফিল্ডে কাজ করছেন, কে কোন জায়গায় কি জায়গায় নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যেই জায়গাগুলো নিজেরা আমরা যেইখানে দাঁড়িয়ে আছি কন্যা রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু সেই জায়গাগুলোতে নিজেদের বড় বড় জায়গায় নিয়ে যাবার একটা ধাপের সূচনা করবেন। অর্থাৎ কন্যা রাশির জন্য এটা অত্যন্ত পজিটিভ একটা সাইন হতে চলেছে। সন্তান সুখ হওয়া, প্রেমজ কোনো সম্পর্ক যেটা দীর্ঘদিন ধরে চলছে নানা টাল বাহানার মধ্যে, সেগুলো সেটেল আপ হয়ে যাওয়া, বিবাহের নতুন নতুন যারা বিবাহযোগ্য কন্যা বা পাত্র যারা রয়েছেন, তাদের নতুন নতুন যোগাযোগে বিবাহ স্থিরীকৃত হয়ে যাওয়া, এই জিনিসগুলো কন্যা রাশির জন্য থাকবে। এবং নিজেদের ফিল্ডে নিজেকে এক্সেল করে নিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন এই বৃহস্পতির গোচরের ফলে। এরপরে আসছি আমি বৃশ্চিক রাশির দিকে। সপ্তম দৃষ্টি অর্থাৎ একেবারে সরাসরি দৃষ্টি তিনি নিক্ষেপ করবেন বৃহস্পতি বৃশ্চিক রাশির ঘরে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, বৃহস্পতির সাথে মঙ্গলের একটা বৃহৎ শুভ কানেকশন রয়েছে। এই যে সপ্তম দৃষ্টি, যেই দৃষ্টিকে সবচেয়েতে বলা হয় যে সবচেয়ে ক্ষুরোধার দৃষ্টি, অর্থাৎ সরাসরি যখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ঘরে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বৃশ্চিক রাশির এখান থেকে কিন্তু উন্নতির একটা সোপান তৈরি হচ্ছে। অনেকেই বলে থাকবেন যে বৃশ্চিক রাশির চতুর্থ ভাবের উপর শনিদেব বসে আছেন, সেখানে একটা ঢাইয়ার প্রকোপ চলছে। যদি তারা কষ্টও করেন, যদিও আমি মনে করি না যে ঢাইয়া থাকলেই সম্পূর্ণটা খারাপ, ঢাইয়া বা সাড়ে সাতিতে অনেক শুভ শুভ কাজ হয়ে যায়, নির্ভর করে তার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানের ওপরে। কাজেই যেই মুহূর্তে বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে বৃশ্চিক রাশির ওপরে, যাদের মধ্যে মনে হচ্ছে যে কিছু পাচ্ছি না আমরা বা একটা ভীত সন্ত্রস্ত ভাব আমার ঢাইয়া চলছে, নিজেদের মনের মধ্যে একটা সাহসের জায়গা উৎপন্ন হবে। এবং যদি সত্যি সেখানে নেগেটিভ কোনো প্রভাব বজায় থাকে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সেই প্রভাবগুলো কমা শুরু হবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে এবং আগামী বৃহৎ সময় ধরে কিন্তু এই সুযোগটা তাদের সামনে থাকছে। অর্থাৎ তারা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবার যে কোনো ফিল্ডে একটা ভালো সময় বা জায়গা পাচ্ছেন। আবারও আমি স্মরণ করিয়ে দিই, এটা শুধুমাত্র বৃহস্পতির গোচর মানেই যে সবটাই শুভ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন গ্রহের পজিশন, দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার উপরে সেই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে থাকবে। কেউ যদি খুব নেগেটিভ গ্রহের দশার মধ্যে দিয়ে চলেন, তার জন্মকুণ্ডলিতে সেই গ্রহ নেগেটিভভাবে বসে রয়েছে, হ্যাঁ, বৃহস্পতির এই গোচরে সেই নেগেটিভের জায়গা হয়তো কিছুটা কমবে, তার মানে সবটাই যে ক্লিয়ার হয়ে গেল তা কিন্তু নয়। ঠিক এই জায়গা থেকেই জ্যোতিষের সাহায্যের প্রয়োজন হয়। জ্যোতিষীর সাহায্যের প্রয়োজন হয়, যে প্রকৃত জ্যোতিষটা জানে সে জায়গাগুলোকে ধরিয়ে দিতে পারবে যে আপনি এই সময় এই কাজগুলো করবেন, এই সময় এই কাজগুলো থেকে বিরত থাকবেন। কারণ যে কোনো কর্মের অ্যাকশনের ওপরেই কিন্তু তার পরবর্তী সমস্ত কিছু ঘটনাগুলো ঘটে থাকে। অর্থাৎ আজ যা করছেন সেটা যদি কোনো শুভ সময় বা শুভ গ্রহের সময় করে থাকেন, তার ভালো ফলাফল আমরা প্রত্যাশা করতেই পারি। কিন্তু নেগেটিভ কোনো সময়ে যদি সেই জিনিসগুলো আমরা করে ফেলি, তখন কিন্তু তার ফলও নেগেটিভ আসা শুরু হয়। ঠিক এই জায়গাটাই গাইডলাইন্সটার প্রয়োজন। তবুও সার্বিকভাবে বলা যায় বৃশ্চিক রাশির জন্য একটা ভালো সময় শুধুমাত্র বৃহস্পতির গোচরগত কারণের জন্য আসতে চলেছে এবং সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির জাতক জাতিকারা অবশ্যই তার শুভত্ব লাভ করবেন। এরপরে আসছি মকর রাশির কথা। দীর্ঘদিন ধরে একটা টালবাহানার পর মকর রাশির নবম দৃষ্টি, বৃহস্পতির গোচরের নবম দৃষ্টি গিয়ে পড়ছে মকর রাশির ঘরে এবং মকর রাশির ঘরে এই দৃষ্টি পড়ার ফলে মকর রাশির জাতক জাতিকাদের উত্থান অবশ্যই বৃহস্পতিগত কারণের জন্য সম্ভব। বৃহস্পতি কোন ফিল্ডগুলোকে দেখে, সেই ফিল্ডগুলোই কিন্তু এই যে তিনটে রাশির কথা বা চারটে রাশির কথা আমি উল্লেখ করছি, এই চারটে রাশির মধ্যে কিন্তু প্রবাহিত হবে। বৃহস্পতি যেই জায়গাগুলো দেখে সেটা হচ্ছে উত্থানের জায়গা, অর্থাৎ যে কোনো শুভ কাজের জন্য শুভ কিছু করা, এই বৃহস্পতির এই গোচরের ফলে
সম্ভব। সামাজিক একটা দায়িত্ববোধ বৃহস্পতি দেখে। বৃহস্পতি যে কোনো জায়গায় শুভ কিছুকে, বা বৃহস্পতির কাজই হচ্ছে সেই জায়গাগুলোকে আরো বেশিভাবে আহ, আহ, বৃহৎ আকারে প্রকাশ করে দেওয়া। তো সেই জায়গাগুলো কিন্তু যারা শুভত্ব, এডুকেশনাল ফিল্ড, জ্ঞান অর্জনের দিক, সমাজে স্বীকৃতি পাওয়ার জায়গা, প্রমোশনের জায়গা, নিজের জীবনে যারা কাজ করছেন এক জায়গা থেকে আরো উঁচু স্তরে পৌঁছে যাওয়ার জায়গা, এই জায়গাগুলো ধরে থাকে বৃহস্পতি। এবং বৃহস্পতির কারণেই কিন্তু এই উত্থানগুলো তাদের জীবনে হওয়া সম্ভব। যারা এই মুহূর্তে প্রচুর প্রত্যাশা করে আসছেন যে আমার প্রমোশনের জায়গা কিছু হচ্ছে না, আমি একই জায়গায় দীর্ঘদিন ধরে আটকে আছি, আমার ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না, বিশেষ করে এই 4টে রাশির ক্ষেত্রে কিন্তু এবার ধীরে ধীরে সেই জটগুলো বৃহস্পতির কারণে খুলতে চলেছে। অর্থাৎ এই 4টে রাশি বৃহস্পতির গত কারণে, শুধুমাত্র বৃহস্পতিগত কারণেই তারা একটা বড় জায়গা কিন্তু পেতে চলেছে। কাজেই বাদবাকি রাশিগুলোর তাহলে কি হবে আমি বলে দিই। বৃষ রাশির ক্ষেত্রে যেটা হবে, যেহেতু বৃহস্পতি সেই ঘরে চলে যাচ্ছে, অর্থাৎ বৃষ রাশির ঘরে যেই ঘরে বৃহস্পতি বসেন সেই ঘরের কিছুটা কিন্তু ড্যামেজ করে দেন। ড্যামেজ করে দিলে পরে কি হয়, যেহেতু সেটা বৃষ রাশির ঘর, বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বা বৃষ লগ্নে যাদের জন্ম হয়েছে, এদের ক্ষেত্রে শারীরিক কিছু প্রবলেম দেখা দেবে। শারীরিক প্রবলেম বলতে গ্যাস ঘটিত সমস্যা, পেটের কোনো গন্ডগোল বা কোনো রকমের যেই শারীরবৃত্তীয় কিছু ক্রিয়াকলাপ, সেই জায়গাগুলো থেকে একটু কিন্তু প্রবলেমের জায়গা তৈরি হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। আর কোন রাশির জন্য একটুখানি সমস্যার জায়গা তৈরি হবে, মেষ রাশির জন্য খানিক সমস্যার জায়গা তৈরি হবে শরীরগত কারণে। তুলা রাশির জন্য কিছু জায়গা তৈরি হবে, যেই জায়গাগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ করে দুর্নাম হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, হঠাৎ করে বদনামের যোগ তৈরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও শুরুতে বলেছিলাম কেন্দ্রস্থ ঘরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশির জন্য যেমন এটা শুভ, যেমন শুভ বৃশ্চিক রাশির জন্য, তেমন কিন্তু শুভ হবে আপনার কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশিও যেহেতু বৃহস্পতির কেন্দ্রে পড়ে যাচ্ছে এই মুহূর্তে কুম্ভ রাশি, এই গোচরের ফলে তারা কিন্তু বেশ কিছুটা সুযোগ সুবিধা এই সময় পাবেন। যদিও তাদের অনেকেরই ধারণা 7.5 চলছে, কি হবে না হবে, তবে আমার ব্যক্তিগত মত অনুযায়ী ওই ভ্রান্ত ধারণাগুলোর পেছনে না দৌড়ে অবশ্যই শনির 7.5 একটা পার্ট রয়েছে। অস্বীকার করার জ্যোতিষশাস্ত্র যখন সেটাকে উল্লেখ করে যাচ্ছে যে শনি গ্রহ মন্দগামী, সে নানাবিধ অসুবিধার কারণ তৈরি করে বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে দেয়, নিজের কর্মদক্ষতাকে স্লো করে দেয়, নিজেকে অলস মানসিকতার মধ্যে ফেলে নিয়ে আসে, তো সেই জায়গাগুলো যদি থেকেও থাকে, এই বৃহস্পতির গোচরের ফলে কুম্ভ রাশির জায়গায় সেই জায়গাগুলো কিন্তু অনেকাংশে কেটে যাবে। অর্থাৎ হোপ ফর দ্য বেস্ট যে রাশিগুলোর কথা বললাম, বাদ বাকি রাশিগুলো অ্যাভারেজে চলবে। অবশ্যই তাদের প্রত্যেকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অনুযায়ী। শেষ করছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করলাম। নমস্কার।